শুনছেন মায়ের গল্প। আমার এবারের গল্প বোড়ালের সেই রাত। লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। এ বেশ কিছু বছর আগেকার কথা। 24 পরগনার বোড়াল বলে এক গ্রামে লেখকের এক বন্ধু ছিল। তার নাম কমলেশ। একটা তার বাড়ির অনুষ্ঠানে লেখক তার আরও 2 বন্ধুকে নিয়ে সেই কমলেশের বাড়িতে গেছিলেন। এখনের বোড়াল গ্রামকে দেখে তখনকার গ্রামের কথা কিন্তু কল্পনাও করা যাবে না। তখন এই গ্রামের গাছপালা এত বেশি ঘন ছিল, বাইরে থেকে একে দুর্ভেদ্য জঙ্গল বলেই মনে হতো। যাই হোক, বিকেলবেলার দিকে লেখক তার 2 বন্ধুকে নিয়ে কমলেশের বাড়ি উদ্দেশ্যে বোড়ালে এসে পৌঁছন। এবার স্টেশন থেকে তার বাড়ি যাওয়ার পথে এমন রাস্তা, সেই রাস্তায় জঙ্গলের মধ্যে দিয়েই তাদেরকে যেতে হচ্ছিল। সেই জঙ্গলের মধ্যেই হঠাৎ এক চমৎকার বাড়ি, যেন কোনো রাজা মহারাজার বাড়ি বলেই মনে হয়। কিন্তু তখনকার মতো সেই বাড়িটার চেহারাটা অত্যন্ত হতশ্রী, বসবাসেরই অযোগ্য। আর দেখে মনে হচ্ছে বাড়িটা পুরোপুরি পরিত্যক্ত হয়ে গেছে। ছাদের কার্নিশগুলোও ভাঙা। যাই হোক, লেখক কৌতূহলী চোখ নিয়ে আস্তে আস্তে সেই বাড়ির দিকে যত এগোতে গেছেন, কমলেশ এসে হাতটা ধরে বলল যে না না, আর এগিয়েও না বন্ধু। বলছে কেন? বাড়িটার একটু বদনাম আছে। লেখক তার জিজ্ঞাসা নিয়েই বলল, বদনাম মানে কি? ভূতের ভয়? কমলেশের উত্তর, হ্যাঁ তা ঠিকই। ভূতে এসে গলা টিপবে কিনা জানি না, কিন্তু যাই হোক, এটা একটা ভূতের বাড়ি বলেই পরিচিত। লেখক তো শুনে হো হো করে হেসে উঠলেন। যাই হোক, বন্ধুর বারণ থাকার জন্য তিনি আর এগিয়ে গেলেন না। এইবার সেই বন্ধু লেখককে নিয়ে তার বাড়িতে ঢুকতে যাচ্ছেন। তখন লেখক বললেন যে এক কাজ করি, তাহলে আমরা আজ রাত্রেই ওই ভুতুড়ে বাড়িতে একটু কাটিয়ে আসি। এই কথা শুনেই কমলেশ তো একদম লাফিয়ে উঠেছে। বললো, খবরদার না, আজকে এই কাজের বাড়িতে এসেছিস, খেয়ে দিয়ে আনন্দ করে যা, পরে যেদিন হবে, যখন হোক তখন এসে করে নিস। যাই হোক, লেখক আর কোনো রকম দ্বিরুক্তি না করে সেই কথাই মেনে নিলেন। এরপর বেশ কয়েক মাস পরে লেখক সেই 2 বন্ধুকে নিয়ে আবার সেই কমলেশের বাড়িতেই যান এবং সেবার গিয়েই বললেন এবার ওনার আসার উদ্দেশ্যই হচ্ছে ওই ভূতের বাড়ির রহস্য উদ্ঘাটন করা। কমলেশ আর কোনো কথাই বলল না। বললো, কি আর করা যাবে? জেনে শুনে কেউ যদি বিষ পান করে তাহলে আর কি বলবো। যথারীতি রাত্রিবেলার থাকার সেই প্রস্তুতি নিয়ে বিকেলবেলাতেই লেখক তার 2 বন্ধু সঙ্গে কার্বলিক অ্যাসিড, একটা ডান্ডা আর রাত্রের জন্য মাংস, রুটি, সন্দেশ সমস্ত নিয়ে এগিয়ে পড়লেন। আর প্রচুর শুকনো নারকোল পাতা জড়ো করে রেখেছিলেন, তার কারণ মাঝে মাঝেই চা খেতে হবে। এবার ওনারা মাঝে মাঝেই চা খাচ্ছেন, গল্প করছেন আর ঘড়ি দেখছেন, কখন সন্ধে হয়, কখন ভূত আসে। এইভাবে দেখতে দেখতে আস্তে আস্তে সন্ধে হয়ে এলো। অন্ধকারে চতুর্দিক ঢেকে গেল। রাত 12টা। কোনো উপদ্রব নেই, ভয় নেই। ভূতেরা সাধারণত যা করে, মানে গায়ের মধ্যে গরম নিঃশ্বাস ফেলা, হ্যারিকেনের আলো নিভিয়ে দেওয়া, কিছুই হচ্ছে না। এমনকি কোনো শেয়াল কুকুরের ডাক ফাঁকও কিছু শোনা যাচ্ছে না। আস্তে আস্তে রাত 1টা বাজলো।
তখনও কোনো কিছু বুঝতে না পেরে লেখক বন্ধুদের বললেন, চল আবার একটু আমরা চাই খাই। বলে ওনারা সেই নারকোলের পাতা এনে জ্বালিয়ে চা তৈরি করে খাচ্ছেন। হঠাৎ এমন সময় একটা আধ পাগলা লোক এসে হাজির হলো সেখানে। তার হাতে একটা কলাইয়ের মগ। সে সেটা এগিয়ে দিয়ে বলল, আমাকে একটু চা দেবেন? লেখক জিজ্ঞেস করলো, কে বাবা তুমি? লোকটা ঠিক করে হেসে বলল, আমি ভূত। ভূত মানে? কি আর বলছি, যাকে দেখবেন বলে এসছেন এই গহন জঙ্গলে, আমি সেই ভূতই। কেমন লাগছে? লেখক বললেন, তা ভালোই লাগছে। তা তুমি যদি ভূতই হও, তা তোমার এইরকম ছিঁড়ি কেন? ভূতের তো হাতের জায়গায় পা থাকবে, পায়ের জায়গায় হাত থাকবে, মুখটা হবে উল্টো দিকে। লোকটা হেসে বলল, ও তবে তোমরা ভূত দেখেছো? ও ভূত এখানে নেই, বুঝেছো? ও ভূত গল্পের বইতেই থাকে। যাক, আমাকে এক কাপ চা দাও দেখিনি। তা লেখক তখন তার হাতে ওই মগের মধ্যে চা দিল। কিছুক্ষণ বসে সেই চাটাকে শেষ করে খুব পরিতৃপ্ত হয়ে বলল যে, বাহ, বেশ ভালো লাগলো, ভাগ্যিস এসেছিলাম, সেই জন্য একটু পেটে তবু চা পড়ল। এবার খেয়েই সে তখন উঠে বলল, যাক, আমি এবার যাই। লেখকের বন্ধু অজয় বলে উঠল, এ কি, তুমি চলে যাচ্ছ কেন? তখন সে বলল, যাবো না তো কি, বসে থাকবো, আমার অনেক কাজ। বলছে, বাহ, বেশ মজার লোক তো তুমি, যে এই পেটে গরম চা পড়লো অমনি কেটে পড়ছো। একটু বসো, গল্প সল্প করি। তো সেই লোকটা বলল, না না, আমার বসার কোনো সময় নেই। লেখক তখন বলল, আরে শোনো, আমরা তো এ বাড়িতে এসছি ভূত দেখতে, তা তুমি যখন বললে তুমিই ভূত, তা তুমি যাওয়ার আগে তোমার ভূতের খেলাটা একবার দেখিয়ে যাও না বাবা। লোকটি তখন হেসে বলল, কি ছেলে মানুষই করছো তোমরা রাত দুপুরে? যাও, ঘরের ছেলে ঘরে ফিরে যাও, ঘরে গিয়ে বিছানায় শুয়ে ভালো করে ঘুম দাও দেখিনি। বলে আর কোনো দিকে না তাকিয়ে সে হনহন করে চলে গেল। লেখকরা টর্চের আলোয় অনেকক্ষণ ধরে লক্ষ্য করলো যে লোকটা অন্ধকারে বাইরে গিয়েই মিলিয়ে যায় কিনা, কিন্তু না, সে দিব্যি খোশ মেজাজে হাঁটতে হাঁটতে চলে গেল। আস্তে আস্তে রাত 2টো বাজে। পাশের একটা বাদাম গাছের ডাল থেকে একটা পেঁচা ঢুকে উঠলো, ব্যাস ওইটুকুনি। তারপর 3টে। আবার ওনারা আর এক কাপ চা খেলেন। এই করতে করতে ভোর 5টা। সবে আলো ফুটছে। তখন লেখক নিজেরাই বললেন যে, চল আমরা এবার তাহলে ফিরে যাই। শুধু শুধু এই গেঁয়ো জায়গায় এসে এই গেঁয়ো ভূতগুলোর কথা শুনে রাতের ঘুম নষ্ট করে এখানে এসে বসে রইলাম। এর থেকে বাড়ি গিয়ে ঘুমোলেই হতো, 4টে মশার কামড় খেয়ে মরলাম। এই দেখতে দেখতে আকাশ পরিষ্কার হয়ে উঠল। তখন ওনারা তল্পি তল্পা সমস্ত নিয়ে কমলেশের বাড়ির উদ্দেশ্যে যখন বেরোচ্ছেন, তখন দেখে কমলেশ 2-4 জন লোক নিয়ে, গ্রামবাসীদের নিয়ে ওনাদের কাছেই আসছে। সেই লোকগুলো তারা ওনাদেরকে দেখে খুব বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো যে, রাত্রে আপনাদের ভয় টয় করেনি তো কিছু? রেগে গিয়ে তখন লেখক বললেন যে, কিচ্ছু না, শুধু শুধু এই তোমাদের এই বুজরুকিতে আমরা উত্তেজিত হয়ে এই পোড়া বাড়িতে মশার কামড় খেয়ে ফালতু একটা রাত কাটালাম। কোনো মানেই হয় না, মানুষকে ধাপ্পা দেওয়ার কোনো মানেই হয় না। তখন গ্রামবাসীদের একজন বলল, ধাপ্পা কেন হবে? আমরা যা শুনে আসছি তাই বলেছি, আমরা তো আপনাদেরকে জোর করিনি এখানে থাকার জন্য। তা তখন লেখক বলে উঠলেন, তা শোনো, আমরা এই বাড়িতে এক রাত তো থেকে প্রমাণ করে দিলাম যে তোমাদের শোনা কাহিনীগুলো সমস্ত ভুল। সুতরাং এবার থেকে নির্ভয়ে যাবে ও বাড়িতে,
ভূত তোমাদের ভয়ও দেখাবে না, মেরেও ফেলবে না, খেয়েও নেবে না। কমলেশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সবই তো হলো, কিন্তু এই একটা রাতের ভুলের মাসুল যে তোদের কি কঠিন মূল্যে দিতে হলো তা তোরা এখনো বুঝতে পারিসনি। কমলেশের কথা শুনে সবাইয়ের দিকে তাকালো। বলছে, তোরা একবার নিজেদের চেহারাগুলোর দিকে তাকিয়ে দেখ। এবার লেখকের বন্ধুদের মধ্যে অজয় অত্যন্ত রূপবান ছিল। তার গায়ের রং চাপা ফুলের মতো, বাঁশের মতো নাকটা, সেই নাক এঁকে কালো টিয়া পাখির ঠোঁটের মতো হয়ে গেছে। চাপা ফুলের মতো গায়ের রং কালো মিশমিশে হয়ে গেছে। এছাড়া ওর দুটো কানে মাকড়ি আর হাতে বালা এলো কোথার থেকে কেউ বুঝে পাচ্ছে না। আর এক যে বন্ধু সুশান্ত বলে, এক রাতের মধ্যে তার সমস্ত মাথার চুল পেকে গেছে, ঠিক যেন 80 বছরের বুড়ো, আর গায়ের চামড়াগুলো একদম কুঁচকে গেছে। সামনের সবকটা দাঁত নড়ে গেছে, কয়েকটা আবার পড়েও গেছে। কি লেখকের অবস্থা তো অন্যরকম। তার হাতে এত রক্ত এলো কি করে উনি বুঝে পাচ্ছেন না। ঠিক যেন মনে হচ্ছে কাউকে খুন করে এসেছে। তাছাড়া লেখক যে জামা প্যান্ট জুতো পরে গেছিল একটাও কিছু নেই, তার বদলে ময়লা চিরকুট যত ভুটানিদের মতো পোশাক পরা, পায়ে ছেঁড়া নাগরার জুতো, যেন এইমাত্র কোনো চা বাগান থেকে বেরিয়ে এসছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, লেখকের কোমরে একটা রংচটা কলাইয়ের মগ ময়লা দড়ি দিয়ে বাঁধা। যে মগটায় কাল রাতে সেই অদ্ভুত লোকটা চা খেয়েছিল, সেটা কিন্তু সে হাতে নিয়েই চলে গেছে। তবে এটা কোথার থেকে এলো? এও কি সম্ভব? শুনলেন মায়ের গল্প।